আসসালামু আলাইকুম। ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে খুবই মজার একটি আচারের রেসিপি নিয়ে এসেছি। আর আজকের এই আচারটা বানাতে আপনাদের কোনো প্রকার চুলা জ্বালানো লাগবে না। শুধুমাত্র কাঁচা আম আর সাথে কিছু পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তাই এত সহজ আর এত শর্টকাট একটি আমের আচার আপনারা কিন্তু মিস করবেন না। তো চলুন আমরা আজকে এই আচারটা বানাবো। এর জন্য আমি কিছুটা পরিমাণ কাঁচা পাকা আম নিয়েছি। আপনি চাইলে যে কোনো আম দিয়ে কিন্তু এই আচারটা বানাতে পারেন। আপনি চাইলে ছোট বা আটি ছাড়া আম দিয়েও কিন্তু এই আচারটা বানাতে পারবেন। তবে আমি রেকমেন্ড করব এই আচারটা বানানোর জন্য একেবারে আটিওয়ালা বা পেকে যাবে এরকম আম দিয়ে এই আচারটা বানাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তবে আপনি চাইলে কচি আম দিয়েও কিন্তু এই আচারটা বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম সাইজ করে কিন্তু আমগুলো কেটে নিতে হবে। আপনি চাইলে আটি সহ রাখতে পারেন, আমি আটি ছাড়াই এখানে নিয়েছি। এবার হচ্ছে আমগুলোর মধ্যে আমি লবণ দেব স্বাদ মতো। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে আবার দিব। এবার হচ্ছে এই লবণ দিয়ে আমগুলো ভালো করে আমি মেখে নিয়েছি। এখন যেটা করতে হবে, আমগুলো ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এই 1 ঘন্টার মধ্যে দেখুন আমগুলো কতটা পরিমাণ নরম হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, এই আম থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এর জন্য আমি একটা ট্রে নিয়েছি আর এই ট্রের মধ্যে আমগুলো আমি চিপে যতটুকু সম্ভব পানি ছেঁকে নিচ্ছি। আমগুলো পানি শুকানোর জন্য আমি রোদে রেখেছি। আপনি চাইলে ফ্যানের বাতাসও একটু শুকিয়ে নিতে পারেন। তো আমি আমগুলো একটু রোদে দিয়েছিলাম যাতে জলদি হয়। তো রোদে দেওয়ার কারণে কিন্তু আমের গাটা বেশি শুকিয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে এরকম রোদেও শুকিয়ে নিতে পারেন, আর চাইলে এভাবে ফ্যানের নিচে দিয়ে পানিটা জাস্ট শুকিয়ে নিতে পারেন। মোট কথা হচ্ছে গা থেকে পানিটা শুকিয়ে গেলেই হবে। এখন আমরা আচারের জন্য মশলা তৈরি করব। তো এর জন্য আমি 3 টেবিল চামচ নিয়েছি সাদা এবং কালো সরিষা বাটা। তার সাথে কিছু পরিমাণ আস্ত রসুন দিয়েছি। এখানে আপনি চাইলে রসুন দিতে পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে কিছু পরিমাণে দিয়েছি কাঁচামরিচ। যারা কাঁচামরিচ খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে। তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ। সাথে কিছু কুচি করে কাঁচামরিচ দিয়েছি যাতে একটু ঝাল হয়। স্বাদ মতো দিয়েছি লবণ। হলুদ দিচ্ছি আমি 3 চা চামচ। হলুদের গুঁড়াটা একটু পরিমাণে বাড়িয়ে দিবেন, এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে। তারপর এখানে ভিনেগার দিয়েছি আমি 1/4 কাপ। এবার হচ্ছে আমি মশলাগুলো একটু মেখে নিব। এখানে কিন্তু আরও মশলা দেওয়ার বাকি আছে, আমি প্রতিটা মশলা স্টেপ বাই স্টেপ দিব। তো আগে হচ্ছে মশলাগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম, আমি টেস্ট করেছিলাম। তো ঝালটা যাতে আর একটু বাড়ে, তো সেজন্য আমি এখানে কিছু পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আর ঝাল যারা খেতে চান না তারা তো না দিলেই হবে। এবার হচ্ছে আমের সাথে ভালো করে মিক্স করে নিব। এই মশলাগুলো দিয়ে কিন্তু আপনাকে ভালো করে আচারটা মেখে নিতে হবে। পরে কিন্তু এই মশলার সাথে যদি আরও মশলাগুলো আমরা দেই, পরে কিন্তু আর এই মশলাগুলো গায়ে লাগবে না। তাই আগে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার হচ্ছে আমি কিছু দিয়েছি শুকনা মরিচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুকনা মরিচ যদি দেন। তাই আমি বলবো অবশ্যই এখানে শুকনা মরিচ দিবেন। তারপর চিনি দিয়েছি আমি 1/3 কাপ। তো অনেকে হয়তো বলবেন এখানে চিনিটা আমি আগে দিলাম না কেন। চিনি যদি আগে দিই তাহলে চিনি থেকে যে পানিটা আছে সেটা ছেড়ে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আচারের গায়ে ভালোভাবে মশলাটা লাগবে না, তাই আমি পরে চিনিটা দিয়েছি। এবার হচ্ছে আচারগুলো ফ্রোজেন করার জন্য আমি একটা কাচের জার নিয়েছি, আর এটা ভালো করে কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি, ভিতরে যাতে কোনো প্রকার পানি না থাকে। তো আচার মেখে নেওয়ার পরে আমার হঠাৎ করে মনে হয়েছিল আমার কাছে কিছু বোম্বাই মরিচ আছে, তো সেগুলো সাথে দিব। আমি কিন্তু প্রথমে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আর এখন আমি দিয়েছি, আপনারা কিন্তু প্রথমেই দিয়ে দিবেন। আর এখানে যারা বোম্বাই মরিচটা খেতে পছন্দ করেন, আমি তো তাদেরকে বলবো মাস্ট আপনারা এখানে বোম্বাই মরিচটা দিবেন। এই আচারের সাথে বোম্বাই মরিচের টেস্টটা জাস্ট অস্থির হয়, আপনারা একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। তো কাচের জারে হচ্ছে আমি সবগুলো আচার নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু পুরো জারটা আপনারা একেবারে ভর্তি করে নেবেন না, কিছু অংশ ফাঁকা রাখবেন।
কারণ আমরা সবাই জানি আচার ফ্রোজেন করার জন্য অবশ্যই তেলের প্রয়োজন হয়। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো জারটা ভর্তি করে নিইনি, কিছুটা অংশ ফাঁকা রেখেছি। এবার হচ্ছে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে আমি এই আচারগুলো ডিপ করে রাখবো। এমনভাবে তেলটা নিতে হবে যাতে পুরোটা আচারে কিন্তু তেলের মধ্যে ডুবে থাকে। আর এখানে কিন্তু আমি পুরো আচারে কাঁচা তেলটা ইউজ করেছি, কোনো প্রকার গরম করে নিই বা রান্না করা তেল না, সম্পূর্ণ কাঁচা তেলটাই দিয়েছি। আর এভাবে হচ্ছে আমি 2-3 দিন রেখে দিব। এই আচারটা আপনি যত দিন রেখে খেতে পারবেন ততই ভালো, যত দিন যাবে ততই কিন্তু এটার টেস্ট বাড়বে। আর এই আচারটা বানানোর পর অন্তত সপ্তাহখানেক বা 15 দিন পর খাওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এখানে যা কিছু আমরা ইউজ করেছি সবগুলোই কিন্তু কাঁচা, তো এগুলো একটু নরম হওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। 4-5 দিন বা সপ্তাহখানেক পরে আপনি খেতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি এখানে আমগুলো আর সাথে বোম্বাই মরিচ বা কাঁচামরিচগুলো খেতে পারবেন। যদি রসুনগুলো খেতে চান তাহলে ম্যাক্সিমাম আপনাকে 15 দিন ওয়েট করতে হবে। আর এই আচারটা আমি আবারও বলছি, যতই দিন যাবে ততই ভালো লাগবে। তো আজ আর কথা নয়, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।